সবাইকে সুপ্রভাত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো। বাংলার পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো। এত কালো মেখেছি দু হাতে, এত কাল ধরে, কখনো তোমার করে তোমাকে ভাবিনি। এখন খাদের পাশে রাত্রিরে দাঁড়ালে চাঁদ ডাকে, আয় আয় আয়। এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে চিতা কাঠ ডাকে, আয় আয়। যেতে পারি, যে কোনো দিকেই আমি চলে যেতে পারি, কিন্তু কেন যাব? সন্তানের মুখ ধরে একটু চুমু খাবো, যাব, কিন্তু এখনই যাব না। তোমাদেরও সঙ্গে নিয়ে যাব, একাকী যাব না অসময়ে। কবি শক্তি চট্টোপাধ্যায়ের যেতে পারি কিন্তু কেন যাব কবিতাটি আমি পাঠ করলাম। কবিতাটার মধ্যে কবি যেন অনেক কিছুই বলে দিয়েছেন, যে আমি যেতে পারি কিন্তু কেন যাব? এখনই কি যাওয়ার সময় হয়েছে? 2020 খ্রিস্টাব্দের 20 মে ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সবুজের ধ্বংস হয়েছে। বৃহৎ বৃহৎ গাছ পড়ে গেছে। শুধু কি পড়ে গেল? আসলে মানব সভ্যতাকে যেন বলে গেল, গাছ লাগাও, আমাকে লাগাও, আমাকে বাঁচাও। আমাকে না বাঁচালে তুমি বাঁচবে না। কেন? পৃথিবীর আদিকাল থেকে, সুপ্রাচীন কাল থেকে বা প্রাগৈতিহাসিক কাল থেকে আজও পর্যন্ত বিশ্বের দরবারে মানুষের অস্তিত্ব যে শুধু স্থায়ী হয়নি তা নয়, পরিপূর্ণতার সাক্ষী থেকেছে। আবার যুগের নিরিখে, কালের নিরিখে মানুষ নিজের প্রয়োজনে সভ্যতার চাকাকে ঘুরিয়ে দিতে নিজেকে উন্নত থেকে উন্নততর করে তুলছে। নিজের সভ্যতাকে প্রাগৈতিহাসিক না রেখে
অত্যাধুনিক ছোঁয়া দেওয়ার চেষ্টায় আমরা রত। আর তা করতে গিয়ে আমরা কি করছি? তা করতে গিয়ে নির্দ্বিধায় যে বিষয়টিকে ধ্বংস করছি সেটি হলো ওই গাছ, নিরীহ নিরপরাধ গাছ। কোনো কিছু প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে আমরা গাছের উপরে কোপ মারছি, প্রয়োজন বোধ করছি না একটা কোপ মারার আগে 10টা গাছ লাগানোর। কিন্তু একদিকে ঘূর্ণিঝড়, অন্যদিকে দাবানলের গ্রাসে যখন অস্ট্রেলিয়ার বনাঞ্চল, আমাজনের ফরেস্ট যখন আমাদের অস্তিত্বের সংকটের সামনে এনে ফেলছে, ঠিক তখন আমরা প্রয়োজন অনুভব করছি গাছ, একটু গাছ দাও, গাছ লাগাও। শুভবুদ্ধি আমাদের মধ্যে জাগছে। তোমরা ভাবছো স্যার আজকে শুধু গাছ নিয়ে কেন বলছেন? আসলে আজ আমি তোমাদের পড়াবো কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতাটি। শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে কবি শঙ্খ ঘোষ বলেছিলেন, ভালোবেসেছিলেন তিনি সংসার ছুট, অরণ্য প্রান্তর, সমুদ্র পাহাড়। প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে তিনি নিজেই হয়ে উঠেছিলেন প্রকৃতি। শক্তি চট্টোপাধ্যায়ের সম্পর্কে এই যে উক্তি, এ উক্তি সর্বাগ্রেই সার্থক বলে আমার মনে হয়। কারণ যে মানুষটি নগর সভ্যতার একদম কেন্দ্রে বসবাস করছেন, সেই মানুষটি নগর সভ্যতার বিষময় পরিণতি সম্পর্কে ওয়াকিবহাল হচ্ছেন। আর এই কারণেই তার কবিতায় বারে বারে প্রকৃতির গান আমরা শুনব, যে প্রকৃতির কাছে, গাছের কাছে ফিরে চলো, মন চলো নিজ নিকেতনে, আনন্দ নিকেতনে। কেন? কারণ কবি তার জীবনে কখনো স্থির ছিলেন না। অরণ্যকে এত ভালোবাসতেন, মাঝে মাঝে তাকে খুঁজেই পাওয়া যেত না। বোহেমিয়ান এই মানুষটি অরণ্যচারী ছিলেন, ঘুরে বেড়াতেন। সঙ্গে থাকতেন কখনো কবি বুদ্ধদেব বসু, কখনো থাকতেন কবি সুনীল গঙ্গোপাধ্যায়, চলে যেতেন। এই মানুষটি প্রথম যখন বাংলা সাহিত্যে তার পদচারণা শুরু হয়, প্রথম থেকেই কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে হাতে হাত রেখে শুরু করলেন হাংরি জেনারেশন মুভমেন্ট বাংলা সাহিত্যে। কবিতাকে সঙ্গে নিয়ে প্রথা বিরোধী আন্দোলন, গতানুগতিক যে জীবন, সেই জীবনকে নয়, বাস্তবতাকে সঙ্গে নিয়ে কবিতার পথ চলা শুরু। বিশ্ব সাহিত্যে আমেরিকায়, কানাডায়, রাশিয়ায়, জার্মানিতে এরকম হাংরি জেনারেশন মুভমেন্টের আমরা
নিদর্শন পাই। রূপচাঁদ পক্ষী, যম, স্ফুলিঙ্গ সমাদ্দার, এই ছদ্মনামে তিনি নানান সময় নানান রচনা লিখেছেন। শৈশবেই 4 বছর বয়সে বাবা মারা যান। দক্ষিণ 24 পরগনার বহরু গ্রামে 7 পর্যন্ত পড়েছিলেন। তারপর প্রেসিডেন্সি কলেজ, সেখানেও হয়নি, রাজনীতিতে জড়িয়ে পড়েন, মোহভঙ্গ হয়। 1958 সালে রাজনীতি ত্যাগ করেন, কারণ তিনি বুঝেছিলেন ভণ্ড কমিউনিজমের ভণ্ডামি তিনি বুঝতে পেরেছিলেন, তাই তিনি ত্যাগ করেন তাদের সঙ্গ। বুদ্ধদেব বসুর আমন্ত্রণে তিনি ওই সাহিত্য নিয়ে পড়াশোনা করেছিলেন, পরে অধ্যাপনা করেন, আনন্দবাজার গোষ্ঠীর সাংবাদিকতার কাজ করেন দীর্ঘ প্রায় 20 বছর, 24 বছর। তো শক্তি চট্টোপাধ্যায় কেন লিখলেন আমি দেখি কবিতাটা? আমি 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 মানে ব্যক্তি। আমি আসলে কবি বোঝাতে চাইছেন আমি মানে যে তুমি বসে আছো, তুমিও যে তুমি কবিতা পড়ছো, সেই তুমি। যখন তুমি পড়বে তখন তোমার মধ্যে দিয়ে সঞ্চারিত হয়ে যাবে আমি সত্তা। কবি দেখতে চেয়েছেন, কি দেখতে চেয়েছেন? আসলে কবি দেখতে চেয়েছেন সবুজ। নগর সভ্যতার যান্ত্রিকতায় মানুষ যখন আষ্টে পৃষ্ঠে মরছেন, ঠিক তখন কবি নগর সভ্যতার আরোগ্য লাভের উদ্দেশ্যে বলছেন সবুজ দরকার, গাছ লাগাও। গাছ না লাগালে তোমার চোখ বাঁচবে না, তোমার অস্তিত্ব বাঁচবে না। তোমার সত্তার চারপাশে কেউ যেন প্রশ্ন করবে ভবিষ্যৎ তোমার দিকে তাকিয়ে। তুমি গাছ লাগাও আর অসংখ্য প্রাণ বাঁচাও। এই জায়গা থেকেই আমি দেখি কবিতার অবতারণা। হারিয়ে যাওয়া মানুষের পুনরায় জীবনে ফিরে আসার কাহিনী। আমি দেখি যেন সরাসরি নির্দেশ করা, সরাসরি বলা যে আমি দেখি। দেখতে হয়, কি দেখতে হয়? বর্তমানকে সাক্ষী রেখে ভবিষ্যৎকে দেখতে হয়। আর বর্তমান আর ভবিষ্যতের যে ফসল, তার বীজ অতীতেই লুকিয়ে থাকে। অতীতে কবি দেখেছেন চতুর্দিকে শুধু হাহাকার, চতুর্দিকে শুধু গাছের ধ্বংস, সবুজের ধ্বংস,
কলকারখানার সৃষ্টি হচ্ছে, উঁচু উঁচু অট্টালিকার সৃষ্টি হচ্ছে, নগর সভ্যতা গড়ে উঠছে, আমরা যান্ত্রিক হচ্ছি, সভ্যতার ইঁদুর দৌড়ে ছুটছি, কিন্তু পেছনে ফেলে যাচ্ছি আমাদের অস্তিত্বকে। কখনো ভাবছি না যে আমরা অট্টালিকা তৈরি করছি কোনো জলাশয় বুঝিয়ে, কোনো গাছ কেটে, সেই আমরা বুঝতে চাইছি না তার বিনিময়ে প্রকৃতিকে ফিরিয়ে দিই 2টো গাছ, 5টা গাছ, 10টা গাছ। তোমরা দেখবে তোমাদের চারপাশে যে সকল শিল্পগুলো আছে, কতগুলো শিল্প সংস্থায় গাছের ছোঁয়া পাবে, অথচ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বলে একটি বস্তু আছে যার থেকে সার্টিফিকেট নিতে হয়, সার্টিফিকেট কিন্তু পেয়ে যায়। কি সার্টিফিকেট পায়? দেখানো হয় যে আমার সংস্থায় প্রচুর গাছ আছে, দূষণের হাত থেকে আমার সংস্থা বাঁচাবে। আসলে সবই ওই ফাঁকা ফানুসের মতো, সবই ফাঁকি। তোমরা চোখ কান খুলে রাখবে, দেখবে তোমাদের ডান দিকে, বাম দিকে, সামনে, পেছনে শুধুই হাহাকারের কাহিনী শুনতে পাবে। আর সেই হাহাকারকে আনন্দে পর্যবসিত করতে হলে কবির পাশাপাশি তোমাকে নিজেকেও দেখতে হবে, সমাজটাকে, প্রকৃতিটাকে। প্রকৃতির সন্তান হিসেবে ভাবতে হবে প্রকৃতিকে সঙ্গে নিয়ে আমরা মানুষেরা বাঁচতে পারবো। প্রকৃতির সঙ্গে সহাবস্থান করতে যদি পারি, তবেই আমাদের অস্তিত্ব টিকে থাকবে, নাহলে বিপন্ন হয়ে যাবে। এই অস্তিত্ব যাতে বিপন্ন না হয়, সেই কারণেই কবি ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্যে তুলে ধরলেন তার কবিতা। কবিতায় যুক্তাক্ষর মাত্র একটি, জঙ্গল। বাদবাকি পুরো কবিতা জুড়ে একদম সহজ সরল ভাষায় তিনি লিখেছেন। তথাকথিত ছন্দের নিয়ম ভেঙেছেন। তৎসম শব্দকে সঙ্গে নিয়ে তার পথ চলা শুরু করেছেন এই কবিতায়। আর তোমাদের সিলেবাসে নেই অলংকার। এই কবিতায় সমাসক্তি অলংকারের প্রয়োগ ঘটিয়েছেন। সহজ সরল ভাষায় গাছের প্রয়োজনীয়তা কবি আমাদের বুঝিয়ে দিয়েছেন। এবার কবিতাটা পাঠ করি, তার আগে একটু কবি পরিচিতি পড়ে নিই। মূল কাব্যগ্রন্থ দেখো, আমি লিখেছি অঙ্গুরিতর হিরণ্য জল, 1378 বঙ্গাব্দে প্রকাশিত হয়। আমি 3টি বিষয় তোমাদের সামনে তুলে ধরেছি। 1, নগর সভ্যতার বিষময় ফল। 2, অরণ্যচারী হওয়ার গভীর আত্মপ্রত্যয়। 3, নিরোগ হওয়ার জন্য গাছের বাগান সৃষ্টি করা। এর মধ্যেই আমি দেখি কবিতার সাধারণ অর্থ লুকিয়ে আছে। শক্তি চট্টোপাধ্যায় জীবনানন্দ পরবর্তীকালের অন্যতম উল্লেখযোগ্য কবি। জন্মস্থান বহরু, দক্ষিণ 24 পরগনা।
কলকাতার কাশিমবাজার স্কুল থেকে পাশ করে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন, কিন্তু ছাত্র রাজনীতির দায়ে ডিসকলেজিয়েট হয়ে তার অনার্স পরীক্ষা দেওয়া হয়নি। পরে কবি বুদ্ধদেব বসুর আমন্ত্রণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সদ্য গঠিত তুলনামূলক সাহিত্যে ভর্তি হলেও কয়েক মাস পরে তা ছেড়ে দেন। তৎকালীন ক্ল্যারিয়ন বিজ্ঞাপন কোম্পানিতে কপিরাইটার হিসেবে তার প্রথম চাকরি। এরপর ভারবি প্রকাশনায়, যেখানে তাঁরই পরিকল্পনায় শ্রেষ্ঠ কবিতার সিরিজ প্রকাশিত হতে থাকে। এই সময়ে বন্ধু পৃথ্বীশ গঙ্গোপাধ্যায়ের সহযোগিতায় একটি টিউটোরিয়াল হোমও খোলেন। সে সময়ের তরুণ কবিদের একমাত্র মুখপত্র কৃত্তিবাস পত্রিকায় তিনি ছিলেন অন্যতম প্রধান প্রতিভা। 1961 খ্রিস্টাব্দে তার প্রথম উপন্যাস কুয়োতলা প্রকাশিত হয়, যাতে তিনি তার স্বগ্রামের উপভাষা ব্যবহার করেছিলেন। এর আগে তার ছোট গল্প নিরুপমের দুঃখ প্রকাশিত হয়েছে। তার অপর দুই উপন্যাস দাঁড়াবার জায়গা ও অবনী বাড়ি আছো একসময়ে রূপচাঁদ পক্ষী ছদ্মনামে কলকাতা নিয়ে নিয়মিত ফিচার লিখেছেন। পরবর্তীকালে সম্পাদনা করেছেন কবিতা সাপ্তাহিকী, অনুবাদ করেছেন মেঘদূত, ওমর খৈয়াম, গালিব, লোরকা, রিলকে প্রমুখের কবিতা। যেতে পারি কিন্তু কেন যাব কাব্যগ্রন্থের জন্য পেয়েছিলেন সাহিত্য একাডেমি পুরস্কার 1983 খ্রিস্টাব্দে। ভারতবর্ষ প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় কপিল দেবের নেতৃত্বে। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সোনার মাছি খুন করেছি, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, ধর্মে আছো জিরাফেও আছো, ছিন্ন বিচ্ছিন্ন, প্রভু নষ্ট হয়ে যায়, পাড়ের কাঁথা, মাটির বাড়ি ইত্যাদি প্রভৃতি। আমি দেখি গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা। বলছেন গাছগুলো তুলে আনো, নির্দেশ দিচ্ছেন যেন যে ওই গাছগুলোকে তুলে আনো, যে গাছ তুমি ফেলে দিয়েছো, যে গাছ তুমি নষ্ট করেছো, যে গাছ তুমি কেটে ফেলেছো, যে গাছ তুমি ধ্বংস করেছো, সেই গাছ তুলে আনো। আজ আমার গাছের খুব প্রয়োজন। আমার মানে আসলে এই সভ্যতার, এই প্রকৃতির, এই পৃথিবীর। আমার দরকার শুধু গাছ দেখা। আমার মানে আসলে পৃথিবীর গাছ দেখা। পৃথিবী যেন বলছেন আমি গাছ দেখতে চাই, ওই গাছ তুলে আনো, যে গাছ তুমি ফেলে দিয়েছো, যে গাছ তোমার অস্তিত্বকে বিপন্ন করে দিতে পারে, সেই গাছ তুমি নিয়ে এসো। তাহলে বাগানে যদি বসাও, তোমার অস্তিত্ব বিপন্ন হবে না। পৃথিবী যেন বলছে, পৃথিবীর যেন সত্তা কবি তার কবিতার মধ্যে আনলেন, আমির মধ্যে, আমার মধ্যে। ব্যক্তি থেকে কবি বৃহৎ হয়ে গেলেন। শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। কবি কি বলছেন? আমার শুধু চাই গাছ দেখে যাওয়ার কাহিনী। গাছ দেখতে চাই, গাছ নিয়ে এসো, বাগানে বসাও। ওই গাছ ঘুম ভাঙা থেকে ঘুমোতে যাওয়া, ঘুমের মধ্যেও আমাকে জীবনের গান শোনাবে। ওই গাছ বসাও। গাছের সবুজটুকু শরীরে দরকার। গাছের সবুজটুকু শরীরে দরকার। কার শরীরে? আমার শরীরে, আমাদের শরীরে। মানুষ থেকে পৃথিবীর শরীর। মানুষ প্রকৃতির সন্তান। সে কারণে কবি বলছেন সবুজটাকে শরীরে দরকার। সবুজ না হলে
তোমার অস্তিত্ব সংকটাপন্ন হবে। আর তোমার অস্তিত্ব সংকটাপন্ন হলে পৃথিবীর অস্তিত্ব সংকটাপন্ন হবে। পৃথিবীর যে একটা অস্তিত্ব আছে সেটা কে জানায়? তুমি, আমি, মানুষ। তাই মানুষের বেঁচে থাকার জন্যে গাছের প্রয়োজন। আরোগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার। কিসের আরোগ্য কেন দরকার? মানুষ যখন অসুস্থ হয় তখন তো আরোগ্যের প্রয়োজন হয়। ইংরেজিতে একটা কথা আছে, প্রিভেন্ট বেটার দেন কিওর। অসুস্থ হওয়ার আগে এমন ব্যবস্থা গ্রহণ করো যাতে অসুস্থ হতে না হয়। পৃথিবী আজ অসুস্থ, সভ্যতা আজ অসুস্থ, গাছ কেটে ফেলার কারণে। আমার আরোগ্যের জন্যে আমার মনের মধ্যে যে অসুস্থতার সৃষ্টি হয়েছে, সেই অসুস্থ অবস্থাকে দূরীভূত করতে গাছের প্রয়োজন। আরোগ্যের জন্য গাছ প্রয়োজন। কারণ পৃথিবীর কিন্তু গভীর অসুখ, কবির পাশাপাশি পৃথিবীর অসুখ। নগরায়নের কারণে আজ পৃথিবী অসুস্থ। তোমরা বলবে স্যার নগরায়ন কি তাহলে প্রয়োজন নেই? অবশ্যই প্রয়োজন আছে। নগর সভ্যতাকে তৈরি করার পাশাপাশি দেখতে হবে সেই সভ্যতায় যেন গাছের সহাবস্থান থাকে। কারণ অক্সিজেনটা আমাদের দরকার। আমাদের ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড তো গাছই নিয়ে নেয়, যন্ত্রণা সহ্য করে। তাহলে সেই গাছ নগর সভ্যতায় লাগাও, তাহলে দেখবে নগর সভ্যতার সঙ্গে গাছের কোনো দ্বন্দ্ব নেই। একটু পরিকল্পনা করো, যেটুকু জায়গা ঘর তৈরি হচ্ছে তার চারপাশে যেন গাছ লাগানোর একটু বন্দোবস্ত থাকে। বহুদিন জঙ্গলে কাটেনি দিন বলছেন, বহুদিন, প্রাগৈতিহাসিক যুগ থেকে আজ আধুনিক যুগ, তার মাঝে মানুষ তার উন্নতির সোপানে এগিয়ে যেতে যেতে বহুদিন যেন জঙ্গল থেকে সরে গেছে, পরিষ্কার করেছে অরণ্যকে। গাছের প্রয়োজন। বহুদিন জঙ্গলে যায়নি। এই জঙ্গল আমি বলেছিলাম যুক্তাক্ষর আছে একটি মাত্র শব্দ জঙ্গল, আর এখানে কোথাও তুমি যুক্তাক্ষর পাবে না পুরো কবিতাটায়। বহুদিন শহরেই আছি, বহুদিন শহরে আছি, এবার জঙ্গল দরকার। কারণ এই শহরটাকে বাঁচানোর জন্য। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, শুধু সবুজ খায়। শহরের কি অসুখ? ওই সবুজ ধ্বংস হওয়ার অসুখ। নিজেকে উন্নত করতে গিয়ে সবুজকে ধ্বংস করার ফলে যে গভীর অসুখ, যে গভীর ক্ষত, সেদিকেই কবি বলতে চেয়েছেন। সবুজের অনটন ঘটে। শহর তৈরি করতে গিয়ে সবুজ আজ দূরে সরে গেছে। তাই বলি, গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। তুমি গাছ তুলে আনো, বাগানে নিয়ে এসো, আমি দেখতে চাই। আমি এটুকু দেখে মৃত্যুর দিকে এগিয়ে যেতে চাই যে আমার বর্তমান প্রজন্ম ভবিষ্যতের জন্যে সবুজ একটা পৃথিবী রেখে গেছে। চোখ তো সবুজ চায়। এই চোখ, এই দেখো আমার চশমা লেগেছে, সবুজের অভাব। তাহলে চোখ সবুজ চাই, কিন্তু চোখ কখনো অন্য কোনো কিছু গ্রহণ করতে চায় না।
দেখো, যেখানে আমি দাঁড়িয়ে পড়াচ্ছি আমার পেছনের দেয়াল সবুজ, কারণ মানুষ কিন্তু ওই সবুজটা ভালোবাসে অন্তর দিয়ে। গাছের রং, গাছটাকে ভালোবাসা তাই। দেহ চাই সবুজ বাগান, গাছ আনো বাগানে বসাও আমি দেখি। বলে আমার দেহ সবুজ চাই, শুধু চোখ নয়, কারণ সবুজের মধ্যেই বেড়ে ওঠা। আমরা তো অরণ্যের সন্তান, প্রকৃতির সন্তান। তাই প্রকৃতির সঙ্গে লীলাক্ষেত্র গড়ে তোলার জন্যে বাগান রচনা করো, গাছ বসাও। তাহলে তোমরা পড়াশোনা করো, তোমাদের জীবন, ভবিষ্যৎ জীবনকে সুরক্ষিত করো, ভালো থেকো।